এইচএসসি ফিজিক্স সেকেন্ড পেপার চ্যাপ্টার নাম্বার 1 তাপগতিবিদ্যার আজকে লেকচার নাম্বার 11। আর এটা আসলে এই অধ্যায়ের শেষ ক্লাস। লাস্ট ক্লাসে আমরা ইঞ্জিনের বেসিক নিয়ে পড়াশোনা করছিলাম, মাঝখানে আরেকটা ক্লাস আমরা ম্যাথ করছিলাম কিন্তু ওইটা রেকর্ড করা হয়নি। তো আজকে আমরা আরো কিছু ম্যাথ করব সেগুলা দিয়ে, এবং রেফ্রিজারেটর পরে অধ্যায়টা আজকে শেষ করবো ইনশাল্লাহ। দেখো আমাদের আজকে ম্যাথগুলা যেহেতু আমরা লিখে দিছিলাম, কোশ্চেনগুলা ছবি আকারে আমরা কোথাও একটা অ্যাড করে দেবো না ভিডিওতে, যাতে বাকিরা করে নিতে পারো। এখানে দেখো প্রথম একটা প্রশ্ন বলছে, একটি কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4। ইঞ্জিনটি 500 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে, এটা কি এটাই প্রথম? এর আগে আর ছিল না? আচ্ছা দেখো, একটি কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4। ইঞ্জিনটি 500 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 1000 জুল তাপশক্তি বর্জন করে। ইঞ্জিনের কার্যনির্বাহী বস্তু হিসেবে এমন একটা গ্যাস ব্যবহার করা হয়েছে যার ডিগ্রি অফ ফ্রিডম অর্থাৎ স্বাধীনতার মাত্রা হচ্ছে 8। প্রশ্নটা কি? ও দুইটা, প্রতি দুইটি কার্নো চক্রে ইঞ্জিনের গৃহীত তাপ শক্তি আর কিছু আছে, এটাই। ওকে, তাহলে দেখো একটি কার্নো ইঞ্জিনের প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4। সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4 এটা বলতে কি বোঝায়? সংকোচন ও প্রসারণের অনুপাত, সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4 এটা বলতে কি বোঝায়? যখন আয়তন বৃদ্ধি পায় তখন আয়তন 4 গুণ বেড়ে যায়, যখন হ্রাস পায় তখন আবার আয়তন 4 গুণ হ্রাস পায়। আমরা যদি একটু ছোট্ট করে কার্নো চক্রের গ্রাফটা একটু দেখি, এরকম। তো এই যে এ থেকে যখন বি তে আসছে সমষ্ণ প্রসারণ, এখানে তো আয়তন বাড়ছে। তো এই প্রক্রিয়ায় এ থেকে বি তে আসার সময় ধরো ভি অফ বি ইকুয়ালস টু 4 ইন্টু ভি অফ এ, এটা বোঝাচ্ছে। তারপরে বি থেকে ধরো সি তে আসছে, বি থেকে সি তে আসছে, সি থেকে আবার ডি তে আসছে, ডি থেকে এ তে গেছে। তো আমি সংকোচনের কথা যদি বলি, সি থেকে যখন ডি তে আসছে তখন আয়তন আবার হ্রাস পাইছে, অর্থাৎ এই ক্ষেত্রে যে সংকোচন হয়েছে সেটাও আবার 4 গুণ সংকুচিত হয়ে গেছে। তাহলে ভি অফ ডি ইকুয়ালস টু হবে ভি অফ সি ডিভাইডেড বাই 4, এই কথাটা বলা হয়েছে। অর্থাৎ আয়তন বাড়লেও 4 গুণ বাড়বে, আয়তন কমলেও 4 গুণ কমবে। তো এখন বলছে হচ্ছে ইঞ্জিনটি 500 কেলভিন তাপমাত্রার তাপগ্রাহকে 1000 জুল তাপশক্তি বর্জন করে। তাহলে তাপগ্রাহকের তাপমাত্রা, যেখান থেকে যে তাপশক্তিটা বর্জন করতেছে, এই বর্জিত তাপশক্তি হচ্ছে 1000 জুল, এবং যে জায়গায় বর্জন করতেছে তার তাপমাত্রা, তাপগ্রাহকের তাপমাত্রাটা হচ্ছে আমাদের কত? 500 কেলভিন। 500 কেলভিন। এখন প্রশ্নটা কি বলছে? প্রশ্ন হচ্ছে প্রতি দুইটি কার্নো চক্রে ইঞ্জিনের গৃহীত তাপশক্তি। ইঞ্জিনের গৃহীত তাপশক্তি মানে এই ক্ষেত্রে এই যে এবি সমষ্ণ প্রসারণ প্রক্রিয়ায় যে তাপশক্তি সে গ্রহণ করতেছে Q1, এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে এটা যদি আমি বের করতে চাই, দেখো যেহেতু কার্নো ইঞ্জিনের বেলায় আমরা তো জানি Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2, এটা কিন্তু আমরা লিখতে পারি। তাহলে সেক্ষেত্রে যদি আমি Q1 বের করতে চাই তাহলে আমার অবশ্যই Q2 জানা লাগবে, আছে। T2 জানা লাগবে, আছে। কিন্তু কি নাই? T1 নাই। T1 নাই। T1 কি ভাইয়া? এ বি, এই যে প্রক্রিয়াটা, এই প্রক্রিয়াটায় যে তাপমাত্রা স্থির থাকে অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রা। এখন সেটা আমরা অন্যভাবেও বের করতে পারি, যে সমষ্ণ প্রসারণ, সমষ্ণ সংকোচন এভাবে যে দেয়া আছে সেখান থেকেও আমরা বের করে নিতে পারি। দেখো এই যে বি থেকে যখন সি তে আসছে তখন কি হয়েছে? আয়তনের প্রসারণ হয়েছে না সংকোচন হয়েছে? বি থেকে যখন সি তে আসছে তখনও কিন্তু আয়তনের প্রসারণ হয়েছে। তাহলে বি থেকে যখন সি তে আসছে আয়তনের প্রসারণ হয়েছে, বলছে প্রতি ধাপে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:4। তাহলে সি বিন্দুতে আয়তন হবে বি বিন্দুর আয়তন এর কয় গুণ বলতো? 4 গুণ। এই জিনিসগুলো দেখো প্রত্যেক ধাপে এই ঘটনাটা ঘটবে, প্রতি ধাপে এই ঘটনাটা ঘটবে। তাহলে এখন এই ইনফরমেশনটা কাজে লাগিয়ে আমরা কি করতে পারবো বলতো? এখানকার টেম্পারেচার বের করে নিতে পারবো। কিভাবে এটা একটু আমরা চিন্তা করি। দেখো এই যে তাপগ্রাহকের তাপমাত্রা 500 কেলভিন, তার মানে সমষ্ণ সংকোচন প্রক্রিয়ায় তাপমাত্রা হচ্ছে 500 কেলভিন। তার মানে সি বিন্দুর টেম্পারেচারও 500 কেলভিন, ডি বিন্দুর টেম্পারেচারও হচ্ছে 500 কেলভিন। আবার দেখো এই যে এই ক্ষেত্রে এ থেকে বি তে আসছে, পুরাটাই তো সমষ্ণ প্রক্রিয়া। এই সমষ্ণ প্রক্রিয়ার টেম্পারেচার হচ্ছে T1, যেটা আমাদের বের করতে হবে। তাহলে এ বিন্দুর টেম্পারেচার আর বি বিন্দুর টেম্পারেচার কিন্তু সমান হবে। কেন বলতো? কারণ এ বি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার যেহেতু কোনো পরিবর্তন হয় না, তার মানে এ বিন্দুর তাপমাত্রা বি বিন্দুর তাপমাত্রা সমান, সেটাই হচ্ছে তাপ উৎসের তাপমাত্রা T1। তাহলে এটা আমাদেরকে বের করতে হবে। তাহলে দেখো আমরা আসলে কি কি জানি,
দেখো এক্ষেত্রে আমাদের কাছে কি আছে, টি অফ ওয়ান এটাই বের করতে হবে, যেটা আসলে টি অফ বি, বি বিন্দুর তাপমাত্রা। যদিও প্রশ্নে কিন্তু বি বলে কিছু নাই, আমরা বোঝানোর সুবিধার্থে এটা লিখে নিলাম। তুমি চাইলে উত্তর এরকম একটা চিত্র আঁকায় নিতে পারবা। তারপরে দেখো সি বিন্দুর তাপমাত্রা কিন্তু দেয়া আছে, সি বিন্দুর তাপমাত্রা দেয়া আছে। তুমি বলতে পারো ভাইয়া সি বিন্দুর তাপমাত্রা তো সরাসরি দেয়া নেই, কিন্তু এটা আসলে তাপ গ্রাহকের তাপমাত্রা দেয়া আছে। তাপ গ্রাহকের তাপমাত্রাটাই আসলে এই পুরো সমষ্ণ সংকোচন প্রক্রিয়ার তাপমাত্রা। কারণ তাপ গ্রাহকে যে তাপ শক্তি বর্জন করে এটা কিন্তু সমষ্ণ সংকোচন, আগের বার মনে হয় ভুল করে প্রসারণ বলে ফেলছি, সমষ্ণ সংকোচন প্রক্রিয়াই কিন্তু এই তাপ শক্তিটা বর্জন করে। তার এই পুরো প্রক্রিয়ার তাপমাত্রাটাই আসলে সি বিন্দুর তাপমাত্রা, যেটা আমরা ধরতেছি T2। T2 হচ্ছে টি অফ সি, যেটা হলো 500 কেলভিন। এবার দেখো যখন এই বি থেকে সিতে আসতেছে, যখন বি থেকে সিতে আসতেছে তখনও কি হচ্ছে, আয়তন বাড়তেছে, অর্থাৎ প্রসারণ হচ্ছে। তাহলে এই আয়তন প্রসারণ হচ্ছে কয় গুণ, লেখা আছে সংকোচন ও প্রসারণের অনুপাত হচ্ছে 1:4। তাহলে যখন সি বিন্দুতে আসছে ভি অফ সি ইকুয়ালস টু কি হবে, 4 ইন্টু ভি অফ বি, ভি অফ বি। তাহলে এখন দেখো তো আমরা এই যে এই প্রক্রিয়াটা লিখলাম, বি থেকে সিতে যখন আসছে, বি থেকে সিতে যখন আসছে, এই প্রক্রিয়ার তাপমাত্রা এবং আয়তন নিয়ে জানি। বি থেকে সি কি প্রক্রিয়া, বি থেকে সি হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া। তাহলে এই রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুতে টেম্পারেচার T1 এটা আমাদের জানা দরকার। রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুতে টেম্পারেচার T1 আমাদের জানা দরকার। তাহলে আমাদের কাছে তাপমাত্রা আছে, আয়তন আছে। তাপমাত্রা এবং আয়তন নির্দেশক সূত্র কি বলতো, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1, টিভি টু দি পাওয়ার গামা মাইনাস 1। তাহলে এটা হচ্ছে বি, বি এটা হলো সি। এখন দেখো আমার এই টি অফ বি বের করা সম্ভব, টি অফ বি এখন বের করা সম্ভব। এখন একটু খেয়াল রাখতে হবে এখানে গামার মান কত, গামার মান সরাসরি দেয়া নেই, এখানে ডিগ্রি অফ ফ্রিডম দেয়া আছে, ডফ, ডফ কত দেয়া আছে 8। তাহলে ডফ যদি দেয়া থাকে তাহলে আমরা গামা কেমনে বের করব, আমরা জানি গামা ইকুয়ালস টু ডফ প্লাস 2 ডিভাইডেড বাই ডফ। তাহলে ডফ কত 8 যোগ 2 ডিভাইডেড বাই 8 কত আসতেছে, 1.25। তাহলে এখন তুমি মানটা অতি সহজে বসায় দিতে পারবা। তাহলে টি অফ বি সমান সমান একবারে লিখি, টি অফ সি কত ভাইয়া, টি অফ সি হচ্ছে 500 ইনটু ভি অফ সি ডিভাইডেড বাই ভি অফ বি, ভি অফ সি ডিভাইডেড বাই ভি অফ বি করলে আসবে 4, 1.25 মাইনাস 1। দেখো তো একবারে লিখলাম, তোমাদের কি বুঝতে অসুবিধা হয়েছে? এই যে এইখানে কি করছি তাহলে আরেকবার একটু দেখাই দিই। এই পাশে উপরে ছিল ভি অফ সি ডিভাইডেড বাই নিচে ভি অফ বি, এটা এই পাশে ভাগ হয়ে গেছে, দুইটার পাওয়ারই গামা মাইনাস 1। এবার দেখো এই যে ভি অফ বি, সি এর জায়গায় যদি 4 ভি অফ বি লিখি তাহলে কেমন আসবে, 500 গুণন 4 ভি অফ বি ডিভাইডেড বাই ভি অফ বি, এইটা এটা কাটা, আর পাওয়ার কত গামা মাইনাস 1, গামার মান মাত্র বের করলাম 1.25 মাইনাস 1। দেখো বুঝতে পারলা কিনা, গতদিন কিন্তু আমরা একই রকম একটা ম্যাথ করছিলাম। কত আসে এটা, 707.106 কেলভিন। তাহলে এখন দেখো আমরা এবার জানি কি জানি বলতো, Q1 বাই Q2 ইকুয়ালস টু T1 বাই T2। এখন দেখো তো কিসের মান জানি না আমরা, একমাত্র Q1। তাহলে Q1 ইকুয়ালস টু T1, T1 মানে কত ভাইয়া, T1 মানে টি অফ বি, সেটা কত 707.106। T2 এর মানটা কত, T2 এর মান হচ্ছে 500 ডিভাইডেড বাই Q2 কত ছিল 1000, গুণ করে দিলাম 1000, কত আসে 1414.21 এত জুল। দেখো এটা কারো হয়েছিল বাসায় করে, শেয়ার হয়েছিল। তোমরা একটু আজকের দিন হচ্ছে রিল্যাক্স করো। ও সরি, এটা তো প্রশ্ন দেখছো, ছোট্ট একটা জিনিস আমরা মিস করে গেছি প্রশ্নে। এখানে যে Q1টা বের হলো, বলো তো এটা কয়টা কার্নো চক্রের জন্য গৃহীত তাপশক্তি, একটা। কিন্তু প্রশ্নে কি বলছিল আসলে, প্রশ্নে বলছিল দুইটা কার্নো চক্রের জন্য গৃহীত তাপশক্তি। তাহলে একটা কার্নো চক্রের জন্য গৃহীত তাপশক্তি যদি এইটা হয়, দুইটি কার্নো চক্রের জন্য, ছোট্ট দেখো খুবই সুন্দর একটা কথা, তুমি মিস করে গেছি, অ্যান্সার ভুল হয়ে গেছে। কার্নো চক্রের জন্য এটাকে আমি Q1 প্রাইম ধরলাম, 2Q1, তাহলে 2 ইন্টু 1414.21 কত আসবে,
42 2828 2828 এত জুল। ঠিক আছে, 2828 এটা। এই পরের প্রশ্ন দেখো, এটা কি বুঝতে পারছো? ভালো একটা প্রশ্ন। কি সমস্যা বলো তো? দশমিকের পরে মিলতেছে না, তাহলে 500 নাইস। আচ্ছা, 2 নাম্বার ম্যাথটা একটু দেখাও দেখি, 2 নম্বরে কি বলছে। দেখো পরের প্রশ্নে বলছে দুইটি কার্নো ইঞ্জিন এ ও বি এর মধ্যে এ ইঞ্জিনের উৎসের তাপমাত্রা 317 কেলভিন এবং সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। দেখো দুইটা ইঞ্জিন আছে, তোমার কাছে একটা ইঞ্জিন আছে এ, ইঞ্জিন এ, আর একটা আছে ইঞ্জিন বি। দুইটা ইঞ্জিনের কথা কি বলছে? দুইটা ইঞ্জিনের আছে, এই ইঞ্জিনের তাপ উৎসের তাপমাত্রা হলো 317 কেলভিন, এই ইঞ্জিনের বেলায় তাপ উৎসের তাপমাত্রা 317 কেলভিন, এবং বলছে কি, এবং সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। আগের বারের মতোই সংকোচন ও প্রসারণ অনুপাত মানে কি, যখন প্রসারিত হয় তখন 2 গুণ প্রসারিত হয়, যখন সংকুচিত হয় তখন 2 গুণ সংকুচিত হয়ে যায়। তাহলে এই জিনিসটা মাথায় রাখতে হবে। তাহলে সংকোচন ও প্রসারণের অনুপাত ধরো ভি, এখানে ধরো 1 2 3, আচ্ছা V2 অনুপাত ভি, আচ্ছা এইভাবে না লিখে 1:2 অনুপাতই লিখি, বুঝে নিলেই হবে। V1 অনুপাত V2 হচ্ছে 1:2, মানে যখন বাড়ে তখন 2 গুণ বাড়ে, যখন কমে তখন 2 গুণ কমে। আচ্ছা, আর কি বলা হয়েছে? বি ইঞ্জিনের উৎসের তাপমাত্রা হলো 323 কেলভিন, বি ইঞ্জিনের বেলায় তাপ উৎসের তাপমাত্রা 323 কেলভিন, এবং আর কি বলা হয়েছে? এবং সংকোচন ও প্রসারণের অনুপাত 1:3। সংকোচন ও প্রসারণের অনুপাত এখানে ধরো V1 অনুপাত V2, এগুলো একটু প্রাইম দিয়ে দিলাম, 1:3। এটা হইলে ইঞ্জিন দুটির মধ্যে কোনটি বেশি কর্মক্ষম? তাহলে দুইটা ইঞ্জিন এরকম দেয়া আছে, দিয়ে বলছে কোন ইঞ্জিনটি বেশি কর্মক্ষম। তাহলে দেখো কোন ইঞ্জিন বেশি কর্মক্ষম, যার কর্মদক্ষতা বেশি সে বেশি কর্মক্ষম, যার কর্মদক্ষতা বেশি সে বেশি কর্মক্ষম। তাহলে দুইটার কর্মদক্ষতা বের করতে হবে। তাহলে দেখো আমি যদি কর্মদক্ষতা বের করতে চাই, আমি একটারই কর্মদক্ষতা বের করে দেখাবো, বাকিটা তুমি করে নিতে পারবা। তাহলে কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। তাহলে তার মধ্যে T1 কিন্তু এখানে দেয়া আছে, তার মধ্যে T1 কিন্তু এখানে দেয়া আছে, T2 বের করা লাগবে। T2 দেখো একটু আগেই এখানে আমরা দেখলাম T2 আসলে তাপ গ্রাহকের তাপমাত্রা, বা আমরা বলতে পারি রুদ্ধতাপীয় প্রসারণের পরের তাপমাত্রা। দেখো এই যে বি থেকে সি তে যখন আসছে তখন কি রুদ্ধতাপীয় প্রসারণ হয়েছে না? রুদ্ধতাপীয় প্রসারণের ফলে তাপমাত্রা কি বাড়ে না কমে বলো? রুদ্ধতাপীয় প্রসারণের পরে তাপমাত্রা কি বাড়ে না কমে? রুদ্ধতাপীয় প্রসারণ হলে তাপমাত্রা বাড়ে না কমে? কমে যায়, তাপমাত্রা কমে যায়। তাহলে এই যে T2 মানে কি, রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে তাপমাত্রা, আর রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শুরুতে তাপমাত্রা হচ্ছে T1। তাহলে এখানে দেখো T1 দেয়া আছে, মানে রুদ্ধতাপীয় প্রসারণের শুরুতে তাপমাত্রা দেয়া আছে, আর আমার কর্মদক্ষতা বের করতে লাগবে T2, মানে রুদ্ধতাপীয় প্রসারণের শেষে তাপমাত্রা লাগবে। তাহলে এখন দেখো এই রুদ্ধতাপীয় প্রসারণের বেলায় আমরা লিখলাম T1 এর মান ওখানে দেয়া আছে 317 কেলভিন, T2 বের করতে হবে। T2 মানে কিন্তু রুদ্ধতাপীয় প্রক্রিয়া শেষে তাপমাত্রা ইঞ্জিনের বেলায়, কার্নো ইঞ্জিন। তাহলে এক্ষেত্রে দেখো আয়তনের কথা কি বলছে, আয়তন V1 অনুপাত V2 ইকুয়ালস টু 1:2। তার মানে V1 বাই V2 ইকুয়ালস টু কি লেখা যায়, 1/2। এটুকু দেয়া আছে। এখন দেখো এই ম্যাথটা দেওয়ার কারণ হচ্ছে এখানে গামা দেয়া নেই, গামা কোনো কিছু উল্লেখ করে না দিলে আমরা ধরবো প্রকৃতিতে যে গ্যাসটা সবথেকে বেশি পাওয়া যায় সেটা হলো দ্বিপারমাণবিক গ্যাস। দ্বিপারমাণবিক গ্যাসের গামা কত ভাইয়া? দ্বিপারমাণবিক গ্যাসের গামা হচ্ছে 1.4। যদি কোনো কিছু উল্লেখ করা না থাকে, গ্যাস সম্পর্কে কোনো ধারণা দেয়া না থাকে, তাহলে প্রকৃতিতে সবথেকে বেশি যে গ্যাস পাওয়া যায় অর্থাৎ দ্বিপারমাণবিক গ্যাস দিয়ে আমাদেরকে ম্যাথটা করে নিতে হবে। দ্বিপারমাণবিক গ্যাসের গামা হচ্ছে 1.4। তাহলে এখন দেখো রুদ্ধতাপীয় প্রক্রিয়ার শেষে তাপমাত্রা বের করতে হবে, আয়তন আছে, তাপমাত্রা এবং আয়তন নির্দেশক সূত্র কোনটা? তাপমাত্রা এবং আয়তন নির্দেশক সূত্র হচ্ছে একটু আগে আমরা পড়লাম TV টু দি পাওয়ার গামা মাইনাস 1, TV টু দি পাওয়ার গামা মাইনাস 1, T1 V1, T2 V2। তাহলে এখান থেকে আমরা কি বের করব? T2।
তাহলে এবার আমি একবারেই লিখবো T2 সমান সমান কি লেখা যাবে, T1 হচ্ছে 317 V1/V2 মানে 1/2 তার উপর পাওয়ার 1.4 মাইনাস 1। এটা আশা করি তোমরা একবারে মান বসানো বুঝতে পারছো, যদি বুঝতে না পারো তাহলে আগের বারের মতো এভাবে করে নিবা। দেখো ওই পাশে কত আসে, 240.24 এত কেলভিন। তাহলে এখন কর্মদক্ষতা বের করা যাবে না বলতো? কর্মদক্ষতা 1 মাইনাস T2 হচ্ছে 240.24 ডিভাইডেড বাই হচ্ছে 317 গুণন 100%, কত পার্সেন্ট আসে কর্মদক্ষতা? 24.21% হচ্ছে কর্মদক্ষতা। দেখো তো পরের ইঞ্জিনের কর্মদক্ষতা একদম সেম প্রসেসে বের করা যাবে, একদম সেম প্রসেস। চলো খুবই দ্রুত আমরা করে ফেলি, খুবই দ্রুত। বি ইঞ্জিনের বেলায় T1 V1 T2 V2 প্রাইম 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 প্রাইম, এই পাশে হচ্ছে গামা মাইনাস 1, এখানেও হলো গামা মাইনাস 1। তাহলে এখান থেকেও T2 প্রাইম সমান সমান লেখা যাবে T1 323 গুণন V1/V2, তাহলে 1/3 তার উপর 1.4 মাইনাস 1, কত আসে দেখো তো, একটু দেখো, 208.139 এত কেলভিন গুণন 100%। কর্মদক্ষতা আমরা একবারই বের করতেছি। দেখো পারলে কিন্তু বেশিক্ষণ লাগে না, আগেরবার বুঝাইলাম দেখে এত সময় নিছি, কিন্তু যদি না বুঝাই করতে চাই তাহলে এত সময় লাগবে না। তাহলে আমরা এটা একটু মানটা বসাই দিই, 1 মাইনাস T2 এর মানটা কত, 208.139 ডিভাইডেড বাই 323 গুণন 100%, কত, 35.56%। তাহলে বলছে কোন ইঞ্জিনটি বেশি কর্মক্ষম, যার কর্মদক্ষতা বেশি সে বেশি কর্মক্ষম। কার কর্মদক্ষতা বেশি? বি ইঞ্জিনের কর্মদক্ষতা বেশি, তাহলে এটা ভালো, এটা হচ্ছে বেশি কর্মক্ষম। এটা কার কার হয়েছিল? একজনের, গুড, ভেরি গুড। তোমার হয়েছিল? এই ইঞ্জিনটা করছো, বি ইঞ্জিন করো নাই? আচ্ছা ঠিক আছে, তাড়াতাড়ি তুলে ফেলো। গামার কথা হচ্ছে এর আগেও বলছিলাম, যখন রুদ্রতাপীয় প্রক্রিয়ার ম্যাথ করাইছিলাম তখন বলছিলাম। তাড়াতাড়ি একটু তুলে ফেলেন। শিয়া শহরে প্রাইভেট পড়তে যাও? প্রথমবার? কি পড়তে গেলা? মানিক্স বায়োলজি না তাইফুল বায়োলজি? মানিক্স বায়োলজি। প্রত্যেকটা টিচারই খুবই ভালো পড়াতো। ও যদি কথার কথা তাইফুল ভাইয়ের কাছে যেত, বলতো ভালো। ধরো আরো যে 2-4 জন টিচার থাকে ওখানে গেলেও ও বলবে ভালো, অবশ্যই ভালো বলতে হবে, সবাই ভালো। তুমি কার কাছ থেকে পড়? তোমাকে আর শিয়াকে দৌড়াতে দেখলাম। শিয়া, এই তুমি তো শিয়া। তুমি আর হচ্ছে কি ছিল, জিনিয়া। অনেক জোরে জোরে হাঁটতেছিল তোমরা, 4টা 20 ওইদিকে, 7 মাথার পার হয়ে এদিকে। বায়োলজি আগে কই পড়তা? টাইম মিলতেছে না। তোমরা কি মানিক স্যারের কাছে গেছিলা? সবাই ভালো, বিষয়টা হচ্ছে তুমি কোথায় নিতে পারবা। শহরে গিয়ে যাতায়াত করে যদি তুমি নিতে পারো তাহলে কোনো সমস্যা নেই, সমস্যা হলে এনার্জি থাকে না। কি পড়ায়? পড়া দেয় আর পড়া নাই? হ্যাঁ, এই অ্যাডমিশন তো এখানেও পড়ায়। তোমাদের অ্যাডমিশন পড়াতে এখানেও পড়ায়। এই হয়েছে কিরে সাকিব, এতক্ষণ লাগে নাকি? আচ্ছা, পরের ম্যাথ দেখো, এটা খুবই ইম্পর্টেন্ট। পরের ম্যাথটা 2 স্টার 3 স্টার দিতে পারো, 2 স্টার 3 স্টার দিয়ে দিতে পারো। একটু অন্যরকম, মানে মান সরাসরি সবগুলা নাই। বলছে হচ্ছে একটি প্রত্যাগামী ইঞ্জিন মানে কি ইঞ্জিন বলতো? কার্নো ইঞ্জিন। একটি প্রত্যাগামী ইঞ্জিনের অন্তর্গামী
অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তরিত করে। এই অন্তর্গামী তাপ মানে কি বলতে পারবা? গৃহীত তাপ। 1/6 অংশ কাজে রূপান্তর করে, এটা মানে কি? দেখো ইঞ্জিনটা কি করে আসলে? ইঞ্জিন হচ্ছে তাপ শক্তি গ্রহণ করে সেখান থেকে কাজ সম্পাদন করে, তাপ শক্তি গ্রহণ করে কাজ সম্পাদন করে। তাহলে এই যে যতটুকু তাপ শক্তি গ্রহণ করবে তার সাথে তুলনা করে যে পরিমাণ কার্য সম্পাদন করবে সেটাই তার কর্মদক্ষতা না? গৃহীত তাপ শক্তির সাপেক্ষে কতটুকু কাজ করে দিচ্ছে এটাই তো তার কর্মদক্ষতা। এখন তুমি বলতে পারো ভাইয়া এটা কেন? দেখো তো, আমরা কর্মদক্ষতার যে সূত্র পড়ছিলাম ইটা ইকুয়ালস টু W ডিভাইডেড বাই Q1 পড়ছিলাম, মনে আছে? এই Q1টা ছিল কি? গৃহীত তাপ শক্তি, তার সাপেক্ষে যতটুকু কাজ করে দিচ্ছে সেটাই কর্মদক্ষতা না? তাহলে যে অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, এই যে কথাটা লেখা আছে এটা আসলে কি দেয়া আছে বলতো? অন্তর্গামী তাপের 1/6 অংশ কাজে রূপান্তর করে, এটা কি দেয়া আছে? এটা আসলে কর্মদক্ষতা দেয়া আছে। এটা আসলে কর্মদক্ষতা দেয়া আছে 1/6। বুঝতে পারছি? ক্লিয়ার? কি কর্মদক্ষতা যে দেয়া আছে এটা কি ক্লিয়ার? ওকে, পরেরটা দেখো কি বলছে। এর নিম্ন তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে, নিম্ন তাপমাত্রা কোনটা? তাপ উৎস নাকি গ্রাহক? উচ্চ তাপমাত্রাটা কি নিম্ন তাপমাত্রা না গ্রাহকের তাপমাত্রা? নিম্ন তাপমাত্রা, গ্রাহকের তাপমাত্রা T2। গ্রাহকের তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে দক্ষতা দ্বিগুণ হয়। উচ্চ নিম্ন তাপমাত্রা কত? আপাত দৃষ্টিতে দেখে মনে হচ্ছে কোনো প্রশ্নই মানে কিছুই দেয়া নেই। এর আগে কিন্তু এই যে দক্ষতা দ্বিগুণ হয়, কর্মদক্ষতা চেঞ্জ করার ম্যাথ আমরা করছিলাম, মনে আছে? যে কর্মদক্ষতা 10% বৃদ্ধি করতে গেলে উচ্চের তাপমাত্রা কত হবে, গ্রাহকের তাপমাত্রা কত হবে, এগুলো আমরা করছিলাম। কিন্তু সেক্ষেত্রে যে কোনো একটা তাপমাত্রা দেয়া ছিল, হয় উচ্চের তাপমাত্রা নয়তো গ্রাহকের তাপমাত্রা, কোনো একটা তাপমাত্রা দেয়া থাকলে আমরা এটা করতে পারি। কিন্তু এখানে কিছুই দেয়া নেই, তাহলে কি করতে হবে? ইকুয়েশনের মাধ্যমে এটাকে সলভ করতে হবে। তাহলে আমরা একটু দেখি, এখানে কিন্তু দুইটা অবস্থা আছে। একটা হলো যখন 1/6 অংশ কাজে রূপান্তর করে তখনকার একটা অবস্থা, আর একটা হচ্ছে যখন তাপমাত্রা আরো 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করা হয় তখন কর্মদক্ষতা দ্বিগুণ হয়। এই দুইটা অংশ আছে। তাহলে প্রথম ক্ষেত্রে আমরা একটু দেখি। প্রথম ক্ষেত্রে মনোযোগ দিয়ে দেখবা। তাহলে প্রথম ক্ষেত্রে দেখো, আমরা জানি কর্মদক্ষতা ইটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, যেখানে T2 হচ্ছে উচ্চ তাপমাত্রা না নিম্ন তাপমাত্রা বলো তো? T2 হচ্ছে নিম্ন আর T1 হচ্ছে উচ্চ। আমি এখানে গুণন 100% দিব না, বলো তো কেন দিব না? না, আমি তো এখানে শতাংশে বসাচ্ছি না, এখানে তো ভগ্নাংশে রাখতেছি। ইকুয়েশন করা কেন? এখানে বসানোই যাবে না। তুমি কর্মদক্ষতা কি পার্সেন্টে বসাচ্ছ, তাহলে সূত্রেও পার্সেন্ট রাখা যাবে না। যদি কর্মদক্ষতা পার্সেন্টে বসাও তাহলে সূত্রে পার্সেন্ট রাখবো। তুমি যদি এখন আবার পার্সেন্ট বসাও দেখা যাবে 100%-এর বেশি হয়ে যেতে পারে। তাহলে এখন দেখো, এখান থেকে আমরা 1/6 ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1, এখান থেকে আমরা কি করতে পারি? এটা এই পাশে আনলাম, এটা 1 মাইনাস 6/5 তাহলে হচ্ছে 6 মাইনাস 1 5/6। তাহলে T2 একবারে লিখবো না, একবারে লিখলে পরে আবার বুঝতে পারবে না, কান্নাকাটি লাগাই দিবা। তাহলে 1 মাইনাস 1/6, এখন না তাও ভাগ করিয়ে দিই, পরে আবার কান্নাকাটি লাগাই দিলে সমস্যা। 6 মাইনাস 1, তাহলে দেখো উপরে হচ্ছে 5 নিচে হলো 6, তাহলে T2 ইকুয়ালস টু কি লেখা যায়? 5/6 ইন্টু T1। আচ্ছা, T2 এর জায়গায় লিখবো না T1 এর জায়গায় লিখবো? লিখলেই হলো। আচ্ছা, তাহলে হচ্ছে 5/6 ইন্টু T1। এটা হচ্ছে প্রথম ক্ষেত্রে তাপ উৎসের তাপমাত্রা নাকি তাপ গ্রাহকের তাপমাত্রা বলো? তাপ গ্রাহকের তাপমাত্রা। এক্সাক্ট কোনো মান কিন্তু জানবো না, এরকম ইকুয়েশন আসছে। এবার দেখো প্রশ্ন মতে কি বলছে, মানে দ্বিতীয় ক্ষেত্রে কি বলছে বলো? তাপ উৎসের তাপমাত্রা চেঞ্জ করছো নাকি গ্রাহকের তাপমাত্রা? নিম্ন তাপমাত্রাকে আরো 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হলে, তাহলে তাপ গ্রাহকের তাপমাত্রা চেঞ্জ হচ্ছে, কত আগে যা ছিল তার থেকে 62 ডিগ্রি সেলসিয়াস কমানো হচ্ছে, হইলে প্রশ্ন মতে কর্মদক্ষতা কি হবে? আগের কর্মদক্ষতা এর দ্বিগুণ। তাহলে 2 ইন্টু 1/6 মানে কি 1/3। বুঝতে পারছো এই কথাটা? দেখো এখানে আমার একটা ডাউট আছে, তোমাদের কিছু আছে কিনা আমি জানি না, আমি একটা ডাউট জিজ্ঞেস করবো। তার আগে তোমরা বলো এখানে যা লেখছে এটাতে কোনো ডাউট আছে কিনা? কেলভিন সেলসিয়াস। আমরা যখন এই সূত্রগুলোতে মান বসাই, এইগুলা কি সেলসিয়াসে বসাই না কেলভিন বসাই? কেলভিন। তাহলে এখানে তো 62 ডিগ্রি সেলসিয়াস আছে, 62 ডিগ্রি সেলসিয়াস কি রাখা যাবে? কি করতে হবে? 62 ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন কেমনে করবা? 273 যোগ করবা, দেখবা ভুল হয়ে গেছে।
এটা 62 কেলভিনই হবে। 62 ডিগ্রি সেলসিয়াস 62 কেলভিনই হবে। দেখো কথাটা কি আছে, তাপমাত্রা 62 ডিগ্রি সেলসিয়াস হ্রাস করলে, তাহলে এটা কি তাপমাত্রার পরিবর্তন নির্দেশ করতেছে না, মানে ডেলটি নির্দেশ করতেছে কিনা? তাহলে ডেলটি যদি থাকে যাহা ডিগ্রি সেলসিয়াস তাহাই কেলভিন। আসলে আমরা কেলভিন করেই বসাইছি, বুঝছো? আসলে কেলভিন করেই বসানো হয়েছে। জিনিসটা কি বুঝতে পারছো? ইন্ডিভিজুয়াল টেম্পারেচার দেয়া থাকলে কেলভিন করার জন্য যোগ বিয়োগ করতে হয়, কিন্তু যদি এরকম হ্রাস বা বৃদ্ধি আকারে দেয়া থাকে তাহলে কিন্তু কম বেশি করতে হয় না, যা ডিগ্রি সেলসিয়াস তাই কেলভিন। তাহলে এক্ষেত্রে দেখো আমরা জানি এটা ইকুয়ালস টু 1 মাইনাস T2 বাই T1। ভালো কথা, এখানে দেখো প্রশ্নে কিন্তু বলছে নিম্ন তাপমাত্রাকে 62 ডিগ্রি সেলসিয়াস কমালে, তাহলে উচ্চ তাপমাত্রাকে চেঞ্জ করার কথা বলছে, তাহলে ওটা কি চেঞ্জ হবে? তাহলে T1 এর উপরে কিন্তু 1 2 বা প্রাইম কিচ্ছু দেওয়ার দরকার নাই, মানে প্রাইম টাইম দেওয়ার দরকার নাই, এটা অপরিবর্তিত। এর আগের ম্যাথগুলো যখন করছিলাম তখন কিন্তু আমরা বলছিলাম যে একটার যদি পরিবর্তনের কথা বলে তাহলে আরেকটা কি হয়ে যাবে, কনস্ট্যান্ট বা ধ্রুবক হয়ে যাবে। তাহলে ইটা প্রাইমের মান কত, 1/3 ইকুয়ালস টু 1 মাইনাস T2 প্রাইম, T2 প্রাইম, এই T2 প্রাইম মানে কত, T2 মাইনাস 62 ডিভাইডেড বাই T1। বলো তো এক্ষেত্রে T1, আচ্ছা আমরা একটা কাজ করি, এখানে দেখো কি হইলো, দুইটা অজানা রাশি থাকলো না? অজানা রাশি দুইটা বের করা তো কষ্টকর বিষয়। তাহলে এখান থেকে আমরা একটা কাজ করি, এই যে T1 সমান সমান আরেকটা লাইন লিখি, 6/5 T2 লেখা কি যায়? তাহলে এই T1 এর মানটা এখানে বসাও, তাহলে আননোন কোয়ান্টিটি কয়টা হয়ে যাবে বলো? আননোন কোয়ান্টিটি কয়টা হবে? T2 মাইনাস 62 ডিভাইডেড বাই T1 এর জায়গায় লিখবো 6/5 T2 ইকুয়ালস টু 1 মাইনাস 1/3। বলো এই লাইন থেকে এই লাইন কি বুঝছো? কি করছি, এই যে এই পুরো মাইনাসের রাশিটা এই পাশে এনে প্লাস করছি, এটা ওই পাশে নিয়ে গিয়ে মাইনাস করছি, আর T1 এর জায়গায় বসাইছি 6/5 T2। এখন বলো এই লাইন থেকে আননোন কোয়ান্টিটি কয়টা? এই লাইনে দেখো তো আননোন কোয়ান্টিটি কয়টা? একটা, কি নাম সেটার? T2। T2 কি উচ্চ তাপমাত্রা না নিম্ন তাপমাত্রা? নিম্ন তাপমাত্রা। তাহলে T2 এর মান যদি বের করতে পারো, সেটা যদি এখানে বসায় দাও তাহলে কি হবে, T1 বের হয়ে যাবে। সেটা কি উচ্চ তাপমাত্রা না? এই দুটাই তো বের করতে বলছে। ক্যালকুলেশন কি নিজে করতে পারবো না করে দেখাইতে হবে? বলো তো ক্যালকুলেশন কি নিজে করতে পারবো না করে দেখাতে হবে? ক্যালকুলেশন করতে করতে বুড়া হয়ে গেল, এখনো ক্যালকুলেশন করার কনফিডেন্স পাচ্ছ না। দেখো এই পাশে আসলে আছে কি 62 ডিভাইড বাই 5। তাহলে আমরা একটা কাজ করি, এই পাশে হিসাব নিকাশ করে গুণ করে ফেলি, এই পাশে হিসাব নিকাশ করি, তাহলে কত আসে 3, 3 মাইনাস 1 2, 2/3, 2/3 এর সাথে এটা গুণ করি, তাহলে T2 মাইনাস 62 ইকুয়ালস টু 2/3 ইন্টু 62/5, 62/5। দেখো এটা কি ঠিক আছে? এপাশে কি করলাম, লসাগু, লসাগু কত 3, তাহলে 3 মাইনাস 1 কত হয় 2, 2/3, ওই যে 2/3, এই রাশিটা ভাগ আকারে ছিল ওই পাশে যায় গুণ হয়ে গেছে। এখনো কি পারবা না? কেউ একজন সাহস করে বলে না যে পারবো। 12 T2 ডিভাইডেড বাই 15, তাহলে এখন আর গুণ করি 15 T2 মাইনাস 62 গুণন 15 করলে কত হয় রে, 62 গুণন 15 930 ইকুয়ালস টু 12 T2। এখনো বলো যে পারবো না, তাহলে হচ্ছে 3 T2 ইকুয়ালস টু 930, তার মানে T2 ইকুয়ালস টু কত 310 কেলভিন। তাহলে অতএব 1 নং হতে T1 মানে কত? দেখো আপাত দৃষ্টিতে মনে হচ্ছিল ম্যাথে কিছুই নাই, কিন্তু আসলে প্রয়োজনীয় সমস্ত ইনফরমেশন ছিল। বুঝতে পারছো এটা? তোমরা চাইলে তোমাদের হাতে যে দামি দামি ক্যালকুলেটর আছে সেখানে এই লাইনের পরেই অ্যান্সার লিখতে পারতা, ঠিক পরের লাইনই। ওই যে আননোন ইকুয়েশনকে এক্স ধরে, আননোন রাশিটাকে এক্স ধরে T2 কিন্তু বের করা যায়, তো ক্যালকুলেটরে করতে পারো না? এই যে এখানে T2 মাইনাস এক্স ধরবা ডিভাইডেড বাই 6/5, T2 এর জায়গায় এক্স ধরবা ইকুয়ালস টু 1 মাইনাস 1/3, বা তুমি চাইলে যে এত কিছু তুলবো না 2/3, তারপরে ইকুয়াল দিয়ে দিবা, মানে সলভ দিয়ে দিবা, তাহলে দেখা আসবে T2 এর মান ওই 310 কেলভিন, একবারই চলে আসে।
এটা তো প্রথম থেকে 4বার বললাম, আরেকবার বলতেছি। এই যে ওকে, চলো পরের ম্যাথটা। এবার হচ্ছে 4 নাম্বার। পরের ম্যাথটা কি বলছে? একটি কার্নো ইঞ্জিনে 5 মোল গ্যাস নিয়ে 100 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মধ্যে চালনা করা হচ্ছে। তাহলে দেখো, একটা কার্নো ইঞ্জিন 100 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে চালনা করা হচ্ছে। তার মানে এর নিম্ন তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস আর উচ্চ তাপমাত্রা হচ্ছে 100 ডিগ্রি সেলসিয়াস। তার মানে তাপ উৎসের তাপমাত্রা হলো 100 ডিগ্রি সেলসিয়াস এবং তাপ গ্রাহকের তাপমাত্রা হলো 30 ডিগ্রি সেলসিয়াস। যে রিজিয়নের মধ্যে কাজ করতেছে সেই রিজিয়নটা দেয়া আছে যে 100 ডিগ্রি সেলসিয়াস ও 30 ডিগ্রি সেলসিয়াস। তার মানে নিম্ন তাপমাত্রা হলো 30, উচ্চ তাপমাত্রা হলো 100। অর্থাৎ তাপ উৎসের তাপমাত্রাই কিন্তু 100 ডিগ্রি সেলসিয়াস এবং গ্রাহকের তাপমাত্রা হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস। বলছে প্রতি কার্নো চক্রে কৃত কাজ 420 জুল। সমষ্ণ প্রসারণের পূর্বে ও পরে আয়তনের অনুপাত কত? এটা অ্যাডমিশন রিলেটেড কোশ্চেন। তুমি একাডেমিক লাইফে চাইলে এটা স্কিপ করতেও পারো, ওইরকম কোশ্চেন আমি একাডেমিকে ওইভাবে দেখিনি। তারপরে আমরা এটা একটু করার চেষ্টা করি। এটা তো হচ্ছে ক্যালকুলেশনের বিষয়। তো এখন দেখো, বলছে হচ্ছে একটি কার্নো ইঞ্জিনে 5 মোল গ্যাস নিয়ে এত এবং এত তাপমাত্রার মধ্যে চালনা করা হচ্ছে। প্রতি কার্নো চক্রে কার্যকর কৃত কাজ। দেখো, একটা কার্নো চক্রের মধ্যে টোটাল কয়টা ধাপ হয়? 4টা ধাপ হয়। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন। এই 4টা ধাপ মিলে কার্যকর কাজের পরিমাণ দেয়া আছে হচ্ছে 420 জুল। তোমাদের মনে থাকার কথা, এই যে কার্যকরকৃত কাজ W মানে W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4, এটা যখন বসাইছিলাম W3 আর হচ্ছে সরি W2 এবং W4, হ্যাঁ W2 আর W4 এর মান সমান এবং ঋণাত্মক হইতো, মনে আছে কি? তারপর এটা কেটে দিতাম, যেদিন প্রমাণ করছিলাম সেদিকে লেখা ছিল, মনে আছে কারো? খাতা বের করো, পৃষ্ঠা উল্টায় দেখে নিতে পারো। বা তোমার যদি ভুলেও যাও, তুমি যদি ভুলেও যাও তা আমি তোমাকে একটু মনে করাই দিই। ধরো তুমি ভুলে গেছো, হয়েছে? সমান হয়েছে? বোকা বলতে পারিস এই দুইটা একই লেভেলে হয়েছিল। A B C D এখানকার P1 V1 T1, এখানে P2 V2, কিন্তু তাপমাত্রা কি T1ই হবে। যখন এখান থেকে এখানে আসে P3 V3 T2, যখন এখানে আসবে D বিন্দুতে P4 V4 T2। ঠিক আছে, এখন 4টা ধাপের কৃত কাজ আলাদা আলাদা করে আমি বের করে দেখাই। প্রথমটা AB, W অফ AB, যে এখানকার W1, এটা W2, এটা W3, এটা W4। তাহলে W1 মানে কি? সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ। সমষ্ণ প্রক্রিয়ার কৃত কাজ বের করার সূত্র কি? nRT ln V2 বাই V1। ঠিক আছে, তারপরে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার কৃত কাজ নির্ণয়ের সূত্র কি বলো? কে পারো? মাশাআল্লাহ, nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, তারপরে T2 মাইনাস T1, তারপরে W3 আবার সমষ্ণ সংকোচন। তাহলে nRT ln কি লেখা যাবে? কি লেখা যাবে এবার? এখানে V2 মানে কি? প্রক্রিয়া শেষে আয়তন। V1 মানে কি? প্রক্রিয়ার শুরুতে আয়তন। এখান থেকে যখন এখানে আসছে প্রক্রিয়া শেষে আয়তন কি V2? V4। তাহলে V4 ডিভাইডেড বাই V1 নাকি V3। আচ্ছা, আর এটা হচ্ছে W4। W4 হচ্ছে nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা T2 মাইনাস T1। বলো ঠিক হইলো? কেন ঠিক হইলো না? T2 হচ্ছে প্রক্রিয়া শেষে তাপমাত্রা। তাহলে এখান থেকে যখন এখানে গেছে প্রক্রিয়া শেষে তাপমাত্রা, এবার কোনটা? T1। তাহলে ঘুরে যাবে T1 মাইনাস T2। যখন তুমি এই জিনিসটাকে এখানে বসাবা, তাহলে এই জিনিসটাকে এইভাবে লিখতে পারি, nR ডিভাইডেড বাই 1 মাইনাস গামা, সামনে একটা মাইনাস দিয়ে T2 মাইনাস T1 লেখা যায় না? মাইনাস কমন নিয়ে। তাহলে যখন 4টা যখন যোগ করবা টোটাল W ইকুয়ালস টু যদি W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4 হয়, W4 আর W2 কেটে যাবে না? তাহলে আসলে এটা তো থাকে না। কার্যকর কৃত কাজ মানে কি? W1 প্লাস W3। তার মানে একটা কার্নো চক্রে কার্যকর কৃত কাজ মানে
শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়া দুইটার কৃতকাজের যোগফল। একটা কার্যচক্রে কার্যকর কৃতকাজ মানে কি আসলে আসলে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া দুইটার কৃতকাজের যোগফল। এই কথাটা কি মনে থাকবে? একটা কার্যচক্রের কার্যকর কৃতকাজ মানে টোটাল ইফেক্টিভ ওয়ার্ক কতটুকু? শুধুমাত্র সমষ্ণ প্রক্রিয়া দুইটার কৃতকাজের যোগফল, বাকি দুইটা তো কেটে যাচ্ছে। বুঝতে পারছি এটা? হ্যাঁ, এই যে W1 আমরা এখানে একটু বসাই। W1 মানে কি? NRT, টি বলতে T1 কিন্তু, আর W3 হচ্ছে T2। তাহলে NRT, আচ্ছা একবারে লিখি না, NR কমন যায় দেখছো? এই যে এখানে W1 W3 NR কমন যায় না? NR কমন নিয়ে ফেলো, NR কমন নিয়ে ফেলো, NR। তারপরে কি থাকে ওখানে? T1 ln V2 বাই V1 প্লাস এই পাশে হচ্ছে T2 ln V4 বাই V3। এই হচ্ছে কাহিনী না? এখন দেখো আমার এই যে কার্যকর কৃতকাজ W এটাই দেয়া আছে 420। প্রশ্নটা পড়ছো যে কার্যকর কৃতকাজ দেয়া আছে, কার্যকর কৃতকাজ W দেয়া আছে, কি বের করতে বলছে? কি বের করতে বলছে বলো? বের করতে বলছে কি? অনুপাত। কিসের অনুপাত? আয়তনের অনুপাত। তার মানে এই যে এই অনুপাতটা না? তাহলে আয়তন কতটুকু বাড়ছে বা আয়তন কতটুকু কমছে? এর আগে আমরা কয়েকটা ম্যাথে করলাম না যে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। তার মানে যখন প্রসারিত হয় তখন 2 গুণ প্রসারিত হয়, যখন সংকুচিত হয় তখন 2 গুণ সংকুচিত হয়। তাহলে এখানেও আমরা সংকোচন ও প্রসারণের অনুপাত ধরে নিই 1:x ধরলাম, ধরো যে কোনো একটা কিছু। তাহলে আমরা ধরে নিলাম সংকোচন ও প্রসারণের অনুপাত, এই যে এই পাশে কই লিখবো, এইভাবে লিখি, সংকোচন ও প্রসারণের অনুপাত ধরে নিচ্ছি। সংকোচন ও প্রসারণ, সংকোচন ও প্রসারণের, এটা কিন্তু প্রথমেই ধরে নিতে হবে, অনুপাত, সংকোচন ও প্রসারণ অনুপাত 1:x। ঠিক আছে? তার মানে যখন বৃদ্ধি পাচ্ছে তখন x গুণ বৃদ্ধি পাবে, আর যখন হ্রাস পাবে তখন x গুণ হ্রাস পাবে। তাহলে এখানে দেখো V1 থেকে যখন V2 তে যাচ্ছে, V1 থেকে যখন V2 তে যাচ্ছে আয়তন বাড়তেছে না কমতেছে? দেখো তো এই যে চিত্রে V1 থেকে যখন V2 তে যাচ্ছে মানে AB প্রক্রিয়া, আয়তন বাড়ে না কমে? বাড়ে। আয়তন যদি বাড়ে তাহলে V2 হবে কি? V2 হবে কি বলতো? ধরো x গুণ বাড়তিছে, তাহলে V2 সমান সমান x V1, ওই যে প্রসারণ হবে। আবার যখন C থেকে D তে আসতেছে, C থেকে যখন D তে আসতেছে তখন কি আয়তন বাড়তিছে না কমতিছে? কমতিছে। তাহলে অবশ্যই V4 এইটা হবে, V4 হবে V3 বাই x, গুণ হবে না, ভাগ হয়ে যাবে, কমে যাবে। ক্লিয়ার বিষয়টা? তাহলে এখানে আমরা এখানে দেখো কি লিখতে পারি, NR T1 ln, এই যে V2 বাই V1 মানে কি? তাহলে V2 মানে কি দেখো x V1 ডিভাইডেড বাই V1, তার মানে x লেখা যায়। আচ্ছা লিখতেছি যখন সবই লিখি, যে x V1 ডিভাইডেড বাই V1 প্লাস T2 মানে কত? মান তো বসাচ্ছি না, মান বসাই দিলেই তো হয়ে যাইতো, তাই না? একবারে মান বসাই দিই তো, বারবার টানা হেঁচড়া করার দরকার নেই। কার্যকর কৃতকাজ কত ভাইয়া? 420। কার্যকর কৃতকাজ হচ্ছে 420। n এর মান কত? মূল সংখ্যা দেয়া আছে, দেখো মূল সংখ্যা কত? 5। আর এর মান কত? 8.314। T1 কত? T1 নিম্ন তাপমাত্রা না উচ্চ তাপমাত্রা? উচ্চ তাপমাত্রা। তাহলে সেই উচ্চ তাপমাত্রা হচ্ছে T1। T1 এর মান কত ভাইয়া? এখানে 100 কিন্তু ডিগ্রি সেলসিয়াস, কেলভিন করলে হচ্ছে 373 কেলভিন। আর T2 এর মানটা কত? T2 এর মান হচ্ছে 30 ডিগ্রি সেলসিয়াস বা 303 কেলভিন, তাই না? আচ্ছা তাহলে এখন একটু মানটা বসাই দিই, 373 আর T2 এর জায়গায় হচ্ছে 303 লন। এখানে দেখো V4 মানে কত? V4 মানে V3 বাই x। তার মানে কি আমি এরকম লিখতে পারবো না? V3 সমান সমান V3 সমান সমান x V4 লিখতে পারবো। তাহলে সেটা এখানে বসাও। তাহলে উপরে হচ্ছে V4, নিচে হচ্ছে x V4, কাটাকাটি। তাহলে কি দাঁড়াচ্ছে দেখো, 10.1034, 10 আবার কি উচ্চারণ করলাম এটা, 10.1034। এই দেখো 373 ln x ইকুয়ালস টু, ইকুয়ালস কেন প্লাস 303 ln x ইনভার্স 1 লেখা যায়?
এই দেখো এই পাওয়ার কই আসে, লনের বেলায় পাওয়ার কই আসে, সামনে আসলে, তাহলে এই প্লাসে মাইনাসে কি হয়ে যাবে, মাইনাস হয়ে যাবে। তাহলে কি থাকলো 10.1034 ইকুয়ালস টু 373 লন এক্স মাইনাস 303 লন এক্স। 373 লন এক্স থেকে যদি 303টা লন এক্স বাদ দাও তাহলে কত থাকে, 70 লন এক্স। তাহলে বিশ্বাস করতে মানা এক্স এর মান কত, অ্যানসার লিখতে হয় 1.115 এরকম। ঠিক আছে ঠিক আছে, ক্যালকুলেটর সাথে ম্যানুয়ালি। এর কর্মদক্ষতা 60%। একটা কয় নাম্বার, এটা 4 না 5? একটি কার্নো ইঞ্জিনের কর্মদক্ষতা 60%, পার্সেন্ট তুলে দেই 0.6। আচ্ছা, ইঞ্জিনটির তাপ গ্রাহকের তাপমাত্রা যদি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, তাপ গ্রাহকের তাপমাত্রা T2 যদি 200 ডিগ্রি সেলসিয়াস কমানো হয়, মানে T2 প্রাইম হচ্ছে আগের থেকে 200 ডিগ্রি সেলসিয়াস কমাবো, বলে এই ডিগ্রি সেলসিয়াসকে কেলভিন করা লাগবে না, করাই আছে কিন্তু। আচ্ছা, তবে গৃহীত তাপ শক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। দেখো এই যে গৃহীত তাপ শক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে, এটা কিসের মান দেয়া আছে, এটা কর্মদক্ষতা। কেমনে দেখো, ইঞ্জিনের যে কর্মদক্ষতা সূত্র ছিল, সূত্র থেকে যদি বলি, ইটা ইকুয়ালস টু W ডিভাইডেড বাই Q1, এই সূত্র মনে আছে? এই Q1 হচ্ছে কি গৃহীত তাপ শক্তি, আর এটা হলো কাজ। তাহলে গৃহীত তাপ শক্তির কত অংশ কাজে রূপান্তর করে সেটাই কর্মদক্ষতা না? গৃহীত তাপ শক্তির সাথে কম্পেয়ার করে কতটুকু কাজ করে সেটাই হচ্ছে কর্মদক্ষতা। তাহলে এখানে তো সেভাবেই লেখা আছে যে ইঞ্জিনটি গৃহীত তাপ শক্তির 3/4 অংশ কাজে রূপান্তর করে। গৃহীত তাপ শক্তির যদি 3/4 অংশ কাজে রূপান্তর করে কর্মদক্ষতা হচ্ছে 3/4। এটা হলো পরবর্তী অবস্থায়, যখন তুমি T2 এর মান কমাবা। ইঞ্জিনটির তাপ উৎস, তাপ গ্রাহকের তাপমাত্রা, বলো এটা কি করে দেওয়া লাগবে? একটু আগে সেম ম্যাথ একটা করাইছি না? তারপরে একবার একটু শর্ট করে দেখাই। এটা প্রথম ক্ষেত্রে 1 - T2/T1, 1 - T2/T1, এটা হচ্ছে 0.6। 1 - T2 এর মানও জানি না, T1 এর মানও জানি না, তাহলে 0.4, T2 = 0.4 T1 দিলাম, 1 নাম্বার সমীকরণ। তারপরে প্রশ্ন মতে বা দ্বিতীয় ক্ষেত্রে কর্মদক্ষতা এটা ইকুয়ালস টু 1 - T2/T1, প্রাইম দিলাম। এটা প্রাইমের মান কত, 3/4। 1 - T2 প্রাইমের, ভালো কথা, T1 প্রাইম কি হবে? গ্রাহক চেঞ্জ করতে বলছে, উৎস কি বলছে? না, তাহলে ওটা আনচেঞ্জড। তাহলে T2 প্রাইম মানে কত, T2 - 200। T1 এর মান জানি না, আননোন কোয়ান্টিটি দুইটা হয়ে গেছে। তাহলে আমরা একটু কমাই, এটা এই পাশে নিয়ে আসি, T2 এর জায়গায় বসাই 0.4 T1 - 200 ডিভাইডেড বাই T1, 1 - 3/4, তাহলে 4 - 3, 1/4। তাহলে এখান থেকে আমরা কি করতে পারি, হিসাব নিকাশ করলে 4 × 0, তাহলে হচ্ছে 0.16 T1 মাইনাস এটা 4 × 0.4, 4 4 16, 1.6 হতে পারে মনে হয়, 1.6 মনে হয়, দেখো তো 4 × 0.4, হ্যাঁ 1.6 T1 মাইনাস 4 × 2 = 800 ইকুয়ালস টু T1। তাহলে T1 ইকুয়ালস টু 800 ডিভাইডেড বাই 0.6 কত আসে, এটাই না? 800 T1 1.6 T1 মাইনাস T1 0.6 ভাগ হয়ে গেল, 1333.33 কেলভিন। এটা হলো T1। তাহলে 1 নং হতে T2 সমান কত, 0.4 ইনটু এটা কত হয়, এই যে আমার ক্যালকুলেটর, 533.332। পরের কোশ্চেন কি লেখা আছে, 9 বাজে, দেখো তো পরেরটা পারবা কিনা, পারলে আমি চলে যাব স্কিপ। এতগুলা করার পরে যদি না পারিস তাহলে তোরা এক কাজ কর, কচু গাছের সাথে ফাঁসি নে, বাকি যা থাকলো সেটা সামনের দিন, এটা সহ রেফ্রিজারেটর করবো ইনশাল্লাহ। বন্ধ করো তো সাকিব।